সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা সাহিত্যিক, কবি ও সম্পাদক অর্থকাগজ প্রণব মজুমদার। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। শুভ সকাল। জি, আমরা ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি অর্থকাগজ পত্রিকার সম্পাদক। কিভাবে অর্থকাগজ পত্রিকার যাত্রাটা শুরু হয়েছিল? ধন্যবাদ। অর্থকাগজের যাত্রাটা শুরু হয়েছে 2000 সাল থেকে। আমি 13টা জাতীয় দৈনিকে সাংবাদিকতা করতাম, রিপোর্টিং বিভাগে। আচ্ছা। তো আমার সাবজেক্ট ছিল অর্থনীতি। অর্থনীতি বিষয় ছাড়াও সংসদ বিষয় রিপোর্টিং, তারপরে হচ্ছে সচিবালয় বিট, অপরাধ বিট, তারপর আপনার বিনোদন সাংবাদিকতাও করেছি। তো একসময় ভাবলাম আমি যখন বয়স হয়ে যাবে তখন তো আর আমার আবেদন থাকবে না, কারণ আমার উদ্যম থাকবে না, আমার সচিব যে মনোভাব সেটাও থাকবে না। তাই ধারণা করলাম যে আমাকে একসময় পত্রিকার প্রকাশনেই থাকতে হবে, যেহেতু এই কাজটা আমি ভালো করে জানি। সেইভাবেই কিন্তু আমার 13টা দৈনিকের পরে কিন্তু এই পত্রিকা সম্পাদনায় অর্থকাগজে আসা। আচ্ছা, আপনি যেহেতু একজন সাংবাদিক পেশায় ছিলেন, সাংবাদিকতায় ছিলেন, তো সাংবাদিক হবেন এই চিন্তা ভাবনা কবে থেকে এসেছে? এটা আমি যখন কুমিল্লা এবং চাঁদপুরে ছিলাম তখন আমাদের পড়াশোনা, আমাদের পারিবারিকভাবে একটা পড়াশোনার একটা আবহাওয়া ছিল। আমার মা প্রচুর পড়াশোনা করতেন, গল্পের বই, পত্রপত্রিকা এগুলো পড়তেন। তো যখন দেখতাম যে উনি পড়াশোনায় বেশি নিবিষ্ট মনে উনি ব্যস্ত থাকতেন গৃহস্থলীর কাজের পাশাপাশি, তখন আমি চিন্তা করলাম আমি এক সময় লেখক হব। এবং সাংবাদিকতা দেখলাম যে সাংবাদিকদের খুব দাম, মফস্বলে সাংবাদিকদের খুবই কদর দেওয়া হয়। সেই বিবেচনায় কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং সাংবাদিকতা দুটি কিন্তু চালিয়ে গেছি। বাহ, খুব ভালো, দারুণ একটি বিষয়। আপনি সাংবাদিকতায় অনেক পুরস্কার পেয়েছেন, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। শুধু সাংবাদিকতা নয়, আমি আপনার সাহিত্য কিন্তু আমরা ওই কথাতে পরে আসবো, আগে একটু সাংবাদিকতা পুরস্কার খুব একটা না, তারপরেও দু একটা পুরস্কার পেয়েছি। সেগুলো কিন্তু আমার মানে দীর্ঘদিনের যে তৃণমূল সাংবাদিকতা জাতীয় পর্যায়ে, সেটারই কিন্তু ফলশ্রুতিতে কিন্তু পেয়েছিলাম। তো আগে যখন সাংবাদিকতাটা আমি শুরু করি ঢাকাতে 88 সাল থেকে, 1988 সাল থেকে আমার একটা সাপ্তাহিকের মাধ্যমে সাংবাদিকতা শুরু, এবং সেই পত্রিকাটা এখন আর নেই, তো সম্পাদকও নেই। তো তখন আমি চিন্তা করলাম যে কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট আমাকে করতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতা। সাংবাদিকতা করতে গিয়ে দুইটা এনজিও থেকে আমি মানে পুরস্কার লাভ করি। এই হচ্ছে গিয়ে আমার পুরস্কারের মানে সাংবাদিকতা পুরস্কারের আমার যে সাফল্য বলতে পারেন, কিংবা আমার অর্জন বলতে পারেন, যাই হোক। বাহ, বেশ দারুণ। আপনি একজন কথা সাহিত্যিক, কবি। সো সাহিত্য এবং কবিতার বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। সাহিত্য হচ্ছে কি একটা সমষ্টিগত জিনিস, সেখানে ছড়া আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, নাটক আছে, উপন্যাস আছে, নিবন্ধ আছে, একাঙ্কিকা আছে, অনেক কিছুর সমাহার হচ্ছে কি সাহিত্য। তো আমার সাহিত্যটা হচ্ছে কি, আমি যেহেতু আমার পারিবারিকভাবে একটা সংস্কৃতি পরিবেশ ছিল, সাহিত্যের একটা পরিবেশ ছিল, লেখালেখি মানে সাথে আমাদের অনেকেই সম্পৃক্ত ছিল, পড়াশোনাটা করা, প্রচুর পড়াশোনা করতেন আমার পুরো পরিবারই, আমাদের 10টা ভাই বোন সবাই পড়াশোনার সাথে সম্পৃক্ত। সেই বিবেচনা আমি একসময় স্কুলে আপনার দেওয়াল পত্রিকা বেরোতো, দেওয়াল পত্রিকা থেকে আমি যখন আমার স্কুল লাইফ, তখন থেকে কিন্তু আমি লেখালেখি করা টুকটাক শুরু করি। তো দেওয়ালিকাতে আলোড়ন নামে একটা পত্রিকা ছিল চাঁদপুরে, সেই আলোড়ন দেওয়াল পত্রিকাতে আমার প্রথম লেখা ছাপা হয়, একটা ছড়া। তারপর আমি চিন্তা করলাম যে না, আমাকে আরও বড় কিছু করতে হবে, শুধু আঞ্চলিক পর্যায়ে থাকলে হবে না। তখন থেকে কিন্তু আমি ঢাকাতে লেখা পাঠাতে শুরু করি। 1978 সালের 27শে জুন আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। সংবাদ পত্রিকা তখন খুব নাম করা, সেই পত্রিকাতে আমি একটা ছড়া পাঠাই। ছড়াটা ছাপা হয়ে গেল পরের দিন না, এক সপ্তাহ পরে। ছাপা হওয়ার পরে আমাদের ওই বাসাতে আমাদের ওই কাগজটা রাখা হতো, সংবাদ পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে, সেটাকে আমি আস্তে আস্তে কি করলাম, মাথায় দিয়ে
ঘুরতে থাকলাম, আমার লেখা ছাপা হয়েছে, আমার লেখা ছাপা হয়েছে। তারপরে আমি খুশিতে। এই যে প্রেরণা শুরু, তারপরে ইত্তেফাকে কচিকাচার আসরে রকুনুজ্জামান খান দাদাভাই ছিলেন, তার কাছে লেখা পাঠাতাম। তারপরে কমলকলি নামে দৈনিক বাংলার একটা বাচ্চাদের পাতা বেরোতো, সেখানে গল্প ছাপা হতো। আমার মনে আছে উনি সম্পাদনা করতেন, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক ছিলেন আফলাতুন, ওনার হাত দিয়ে। তারপরে চাঁদের হাটের কিশোর বাংলায় লেখা পাঠাতাম, রফিকুল হক দাদু ভাই আমার লেখা ছাপতেন। তখন ওই যে আমার যে ধারাবাহিকতা, সেটা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছি তখন কিন্তু আমার ওই চর্চাটা রয়ে গেল। তারপরে প্রচুর লেখালেখি করেছি, এত লেখালেখি করেছি, মুক্তধারা তখন একটা প্রকাশনী ছিল বাংলাদেশের, এবং ওটার যে স্বত্বাধিকারী নোয়াখালী বাড়ি, ওনার চৌমুনি, এই ভদ্রলোকের সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন আমি উনি বলো যে তুই এত এত লেখালেখি করিস, তুই আমাকে স্ক্রিপ্ট দে। তো 1988 সালে বন্যা হয় ঢাকায়, তা আমার স্ক্রিপ্টটা না উনি নিয়েছে, 18টা স্ক্রিপ্ট উনি নিয়েছে, সেগুলো কিন্তু বোর্ড দ্বারা মানে ইয়ে হয়েছে, অনুমোদিত হয়েছে। তো বোর্ড চেয়ারম্যান ছিলেন এখন যে আমাদের বাংলাদেশের এক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং কি বলে বয়োজ্যেষ্ঠ কি বলে লেখক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী ছিলেন সেই বোর্ডের চেয়ারম্যান। তার হাত ধরে আমার ওই লেখাগুলো অনুমোদিত হয়। কিন্তু দুঃখজনক হলো সত্যি, ওই বন্যায় তার মুক্তধারায় পানি ঢুকে যায়, পানি ঢুকার কারণে আমার পাণ্ডুলিপিও হারিয়ে যায়। তখন উনি আমাকে বলছিলেন, নোয়াখালীর বাসায় হাইতাম ন, তুই অন্য হাবলিশা দিয়ে হাঁপাই ফেলা, ছাপাই ফেলা আর কি, ছাপিয়ে ফেলা। আচ্ছা আচ্ছা, মানে নোয়াখালীর এসেন্টে উনি কথা বলতেন, এই চিত্তরঞ্জন শাহ। পরে আর হলো না। সেই মুক্তধারায় এক ভদ্রলোক চাকরি করতেন, তিনি পরে একটা প্রকাশনী দিয়েছিলেন, নন্দিতা প্রকাশ। সেখানে 2018 সালে আমার প্রথম বই বেরোয়, হুলুস্থুল নামে একটা গল্পের বই। আচ্ছা, এবং অনেক দিন অপেক্ষা করেছি। তারপর আরও কিছু দুঃখ যদি বলেন, আমার দুঃখ বলতে লেখালেখির ক্ষেত্রে, আমি কমলাপুরে বলা চলে মেসেই থাকতাম, আমরা 3 বন্ধু মিলে থাকতাম। তো কাজের যে লোকটা ছিল, সেই মহিলা ওই পুরনো পেপারের সাথে আমার পাণ্ডুলিপি সবগুলো বিক্রি করে দেয়। এখন বুঝি যে সে লেখাগুলি থাকলে আমার বইয়ের সংখ্যা হয়তো 100 হয়ে যেত, যদিও আমার বইয়ের সংখ্যা এখন 12। তো এই লেখালেখি করতে গিয়ে আমার মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে যে আমি কেন লিখি। আমি লিখে নিশ্চয়ই আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, যেখানে আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। সেটা আমার গল্পের চরিত্র হোক, আমার উপন্যাসের চরিত্র হোক, আমার নাটকের চরিত্র হোক, আমি তাদেরকে দিয়ে কথা বলাবো, আমার বৈষম্য বুদ্ধিকে তাদেরকে নিয়ে আসবো, অনিয়ম থেকে তাদেরকে নিয়মে নিয়ে আসবো, বিশৃঙ্খলা থেকে তাদেরকে শৃঙ্খলায় নিয়ে আসবো। এই যে আমার একটা দায়িত্ববোধ, এগুলো কিন্তু এখন আমরা খুব কম দেখি। আমাদের যারা নতুন লেখালেখি করে তারা কিন্তু মনে করে যে মানে আমি ফেসবুকে লিখলাম কয়টা লেখা, একটা পাবলিশার ধরলাম, কিছু আনুকূল্য দিলাম, আমার বই বেরিয়ে গেল। এটা কিন্তু স্বীকৃতি না। আমার আগে লেখাগুলো আমার পত্রপত্রিকা ছাপা হয় না হলো কিনা, কোথায় ছাপা হলো, সেই মানে সম্পাদকটাকে মানদণ্ড কীরকম, সম্পাদক আসলেই আমার চেয়ে শিক্ষিত কিনা, যে লিখছি আমরা তো তার অধীনে লিখছি, সেটা যাচাই বাছাই করার মতো তার সেরকম ক্ষমতা থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু এখন আমরা খুব কমই দেখি। এই হচ্ছে আমার সাহিত্য জীবন বলতে পারেন। যারা লেখালেখি ভালোবাসেন বা যারা আসলে লেখক হতে চান, সাহিত্যিক হতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? দেখুন, আমি কিন্তু আগে বলেছি, তারপরে আমি পুনরাবৃত্তি করছি, যে লিখুন যাহা সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য হিতকর। এই কথাটা আমি বারবারই বলি। তারপর আমি বলি যে আপনাকে অবশ্যই এটার পিছনে প্রচুর পড়তে হবে। আপনি একটা কবিতা বা একটা গল্প পড়ে আপনি 5টা গল্প লিখলেন, সেটার মধ্যে কিন্তু আপনার কিছুই আসবে না, পুনরাবৃত্তি হবে। কিন্তু আপনি 50টা গল্প লিখে যদি 2টা গল্প লেখেন, সেই গল্পের গ্রহণযোগ্যতাটা কিন্তু সকলের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা বেশি করে পাওয়া যাবে। আর আমি যে জিনিসটা হচ্ছে, আপনি যাই করেন না কিন্তু আপনার মন, আপনার হৃদয়, যেই তৃতীয় চোখ দিয়ে আমরা সৃষ্টিশীলতার সাথে সম্পৃক্ত হই, সেটাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করুন। যা আপনি বিশ্বাস করেন না, সেই জিনিসটা মানুষকে বলবেন না। যেমন আমি একটা কথা বলি যে আমি সিগারেট খাই,
কিন্তু আমি যদি বলি একজনকে সিগারেট খাবেন না বা পান করবেন না, সেটা তো তিনি শুনবেন না। আমি শৃঙ্খলাকে ভালোবাসি, আমার শৃঙ্খলাটা আমার পরের প্রজন্ম কিন্তু আমাকে অনুসরণ করবে। আমার শৃঙ্খলাবোধ, আমার নিয়মবদ্ধতা, তারপরে আমার মানে কি বলে একাগ্রতা, কাজের প্রতি নিষ্ঠা, এগুলো আমার অবশ্যই থাকতে হবে, না হলে আমি বড় হতে পারবো না। সাহিত্য আমি কী জন্য করি যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তা আমি বলবো যে আমি কাজের মধ্যে কিন্তু মানে পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। কাজকে আপনি মনে করুন আসল, আপনার কর্ম আপনাকে কিন্তু, যদিও অমরত্ব বিশ্বাস করেন যে আপনার ভবিষ্যতে, যেমন নজরুল, রবীন্দ্রনাথ, তারা কিন্তু যুগে 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 কাল উত্তীর্ণ, তারা এমন কিছু সৃষ্টি করে গিয়েছেন যেগুলো সমাজের জন্য হিতকর, তাই তারা মহাপুরুষ। আমি মনে করি আপনাকেও সেই পথে চলতে হবে, করবেন সেটা মন এবং প্রাণ দিয়ে আপনার উজাড় করে করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক সুন্দর কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। এটিএনের দর্শক শ্রোতাদের সকলকে শুভেচ্ছা রইল। জি দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।